হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে। খবরটা আমরা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া শ্রুতি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। এ সময় বিএনপি নেতারা বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফার আলোকে গণমাধ্যম কমিশন করার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পেছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়। সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। জাতীয় নাগরিক পার্টি শুধু একটি দল নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, এমন দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এদেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এদিন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন নাহিদ। দাবি জানিয়েছেন এ সময় যে আওয়ামী লীগ নিষিদ্ধের, ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এ সময় নাহিদ ইসলাম। ইফতার অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। গণতন্ত্র হওয়া দরকার বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। গত 15 বছরের যে গণহত্যা এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এ সময় ব্যক্তিগতভাবে নিজেদের দৃষ্টিকোণ আলাদা হতে পারে, তবে সেটা দলীয় কোন্দলের দিকে গড়াবে না। দুই নেতার পোস্টের পর দলীয় ফোরামে আলাদা আলোচনাও হয়েছে। এনসিপি নেতা তুষার দাবি করেছেন, তারা অন্য দলের চেয়ে ভিন্ন, এখানে বহু মত প্রকাশের সুযোগ রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারো দ্বিমত নেই বলেও জানিয়েছেন তিনি এ সময়। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল, এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশন রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল, তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। যেটাই ঘটুক, ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটা আলোচনা হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে দুইভাবে, যেহেতু দুজন আলাদা ব্যক্তি, দুজন আলাদাভাবে ঘটনাটা রিড করেছেন, এটা খুবই সম্ভব। এখন এটা নিয়ে আমি মনে করি না যে যেভাবে পরবর্তী আলোচনাটা হচ্ছে, যেটা সেনাবাহিনী বনাম ছাত্র বা সেনাবাহিনী বনাম এনসিপি, এরকম কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে এই হামলা ঘটনাটি ঘটেছে। এই হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছে হান্নান মাসুদ। কুমিল্লার 14 গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে 14 গ্রাম পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ এবং হিরণ মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। দুপুরে সভা উপলক্ষে পৌর মিলনায়তনে গিয়ে অন্য গ্রুপের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয় কামরুল গ্রুপের অনুসারীরা। এতে ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডা পরে সংঘর্ষে জড়ায় হিরণ মোল্লা জুয়েল গ্রুপ। এ সময় উভয় পক্ষে 10 জন আহত হয়েছে।
তবে চৌদ্দগ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদার দাবি যে সংঘর্ষে তার নেতাকর্মীরা জড়িত নয়। দেশে জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেছেন, এ নিয়ে বলার কিছু নেই। দাবি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ধরনের গুজবে পাত্তা না দেওয়ার কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর বিএনপি নেতা রিজভী আহমেদ প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন রিজভী আহমেদ। ক্রিকেট মাঠে অলৌকিক ঘটনার মুখোমুখি ক্রিকেটার তামিম ইকবাল খান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কিছু সময়ের জন্য পালস ছিল না তার। বিকেএসপি থেকে নেওয়া হয়েছে তাকে স্থানীয় হাসপাতালে। এনজিওগ্রামের পর হার্টে বসানো হয়েছে রিং। শেষ খবর পর্যন্ত তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে। তবে এখনও পর্যন্ত তাকে শঙ্কা মুক্ত বলেননি চিকিৎসকেরা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সহ ছুটে যান বাকি কর্তারা। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করে সভাপতি ফারুক আহমেদ সহ আসেন বাকি পরিচালকরাও। আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বলল, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেছেন। প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা এবং গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকাতে সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেসিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত দেশে হয়েছে। যারা ৭১-এর সাথে ২৪-কে এক করে দেখার দাবি করে তারা মানসিক ভারসাম্যহীন, এমন মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। তিনি বলেছেন, ৭১ ছিল নতুন দেশ পাওয়ার স্বাধীনতার যুদ্ধ, আর ২৪ ছিল স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা বলেছেন এলডিপি চেয়ারম্যান। ৮ মাস পরও দেশের মুদ্রায় শেখ মুজিবের ছবি থাকায় প্রশ্ন তুলেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। বলেছেন, বিভিন্ন অফিসে এখনও পর্যন্ত শেখ মুজিবের ছবি দৃশ্যমান থাকায় জনমনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এ সময় ইউএনওদের ৩টি থেকে ২টি গাড়ি প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন তিনি। শেখ হাসিনার মতো দুর্ধর্ষ অত্যাচারী কোথাও খুঁজে পাওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদের সাথেই ছাত্র জনতার শত্রু জ্ঞান করা হবে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কসবা মহিলা কলেজে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে এসব কথা বলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ এই সময় আরও বলেছেন যে কোনো ইনস্টিটিউটের প্রতি তাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই। এই সময় সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারকে দৃশ্যমান সংস্কারের জন্য নির্দিষ্ট রোডম্যাপ স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন, আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে।
ঘরবাড়ি জমি বিক্রি করে দালালদের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন যে এ নিয়ে এসওপি স্বাক্ষর করেছে দুই দেশের প্রতিনিধিরা। সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর করেছেন আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় উপস্থিত ছিলেন সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন যে সমুদ্রপথে অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি অস্ট্রেলিয়ায় যেতে চেয়েছে তাদের আটক করে দেশটির সীমান্তের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। দুই দেশ তাদের প্রত্যাবর্তনে এসওপি স্বাক্ষর করেছে। এ সময় সচিব জানিয়েছেন যে দিল্লির পরিবর্তে বাংলাদেশ থেকে ভিসা পেতে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই এবিলিটিটা আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি ফারা মাহবুব। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আগামীকালকেই শপথ নেবেন তারা। বিচারপতি আসাদুজ্জামান 1983 সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগদান করেন। 2003 সালের 27 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং 2005 সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। বিচারপতি ফারা মাহবুব 1992 সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে নথিভুক্ত হয়েছেন। তিনি 2004 সালের 8 আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং 2006 সালের 23 আগস্ট একই বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আইএফআইসি ব্যাংকের 4 কোটি 15 লাখ টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশটি দিয়েছেন। এদিন এই মামলায় সাকিবকে গ্রেফতার পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেছেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন একই আদালত। সাভারের চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে। যাত্রীরা জানিয়েছে যে বাসটি মহাসড়কের রেডিও কলোনিতে পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি বাসে ওঠে। এরপর অস্ত্রের মুখে বাকিদের জিম্মি করে লুটে নেয় যাত্রীদের মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান সব জিনিসপত্র। এরপর C&B স্ট্যান্ডে পৌঁছালে বাস থেকে নেমে পালিয়ে যায় তারা। বাসে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে চালক, হেলপার এবং কন্ডাক্টরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মার্কেটের আইল্যান্ডের এখান থেকে 5 জন উঠছিল। একটা মনে হয় বিহারি ছেলে আছে ওখানে, আর 3টা ছোট ছোট বাচ্চা, আর একটা হচ্ছে একটু আমাদের মতো রুমিয়ং। সবার হাতে একটা করে ছুরি ছিল, একজন হাতে ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে সব অস্ত্র ছিল আর কি। আমার পিছনের লোকটা থেকে সম্ভবত টাকা বাকি নিয়ে পরে 100 টাকা খালি ছুরি ভেসে দিচ্ছে, এর পিছনে দেখছি। কন্ট্রাক্টর আমার কাছে ভাড়া নেওয়ার পরেই কন্ট্রাক্টর একদম পিছনে আমার কাছে ভাড়া নিয়েছে, নিয়ে একদম সামনে চলে গেছে। ওরা যে উঠে কার্যক্রম শুরু করেছে, কন্ট্রাক্টর সামনে চলে গেছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে এবার নতুন বছর বরণ করবে ভিন্নভাবে। শুধু বাঙালি নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। এই প্রথমবারের মতো পহেলা বৈশাখের আয়োজন হবে 2 দিন ব্যাপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।